21শে ফেব্রুয়ারি। জহির রায়হান। কচুপাতার ওপরে টলটল করে ভাসছে কয়েক ফোঁটা শিশির। ভোরের কুয়াশার নিবিড়তার মধ্যে বসে একটা মাছরাঙা পাখি ঝিমুচ্ছে শীতের ঠান্ডায়। একটা ন্যাংটা ছেলে বগলে একটা স্লেট আর মাথায় একটা গোল টুপি, গায়ে চাদর, পায়ে চলা ভেজা পথ ধরে স্কুলে যাচ্ছে। অনেকগুলো পাখি গাছের ডালে বসে নিজেদের ভাষায় অবিরাম কথা বলে চলেছে। কতগুলো মেয়ে, 30 কি 40 কি 50 হবে, একটানা কথা বলছে। কেউ কারো কথা শুনছে না, শুধু বলে যাচ্ছে। কতগুলো মুখ, মিছিলের মুখ, রোদে পোড়া, ঘামে ভেজা, শপথের কঠিন উজ্জ্বল দীপ্তিতে ভাস্বর এগিয়ে আসছে সামনে, জ্বলন্ত সূর্যের প্রখর দীপ্তিকে উপেক্ষা করে। সহসা কতগুলো মুখ, শাসনের, শোষণের, ক্ষমতার, বর্বরতার মুখ এগিয়ে এলো মুখোমুখি। বন্দুকের আর রাইফেলের নলগুলো রোদে চিকচিক করে উঠল। সহসা আগুন ঠিকরে বেরোলো। প্রচণ্ড শব্দ হলো চারদিকে, গুলির শব্দ। কচুপাতার ওপর থেকে শিশিরের ফোঁটাগুলো গড়িয়ে পড়ল মাটিতে। মাছরাঙা পাখিটা ছুটে পালিয়ে গেল ডাল থেকে। ন্যাংটা ছেলেটার হাত থেকে পড়ে গিয়ে স্লেটটা ভেঙে গেল। পাখিরা নীরব হলো। মেয়েগুলো সব স্তব্ধ নির্বাক দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো। একরাশ কৃষ্ণচূড়া ঝরে পড়ল ডাল থেকে। সূর্যের প্রখর দীপ্তির নিচে একটা নয়, দুটো নয়, অসংখ্য কালো পতাকা এখন উদ্ধত সাপের ফনার মতো উঠছে। 21শে ফেব্রুয়ারি, সন 1952। খুব ছোট ছোট স্বপ্ন দেখত চাষার ছেলে গফুর। একটা ছোট্ট ক্ষেত, একটা ছোট্ট কুড়ে, আর একটা ছোট্ট বউ। ক্ষেতের মানুষ সে, লেখাপড়া করেনি, সারাদিন ক্ষেতের কাজ করত, গলা ছেড়ে গান গাইত। আর গভীর রাতে পুরো গ্রামটা যখন ঘুমে ঢলে পড়ত, তখন ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে পুঁথি পড়ত সে বসে বসে। আমিনাকে দেখেছিল একদিন পুকুর ঘাটে। ঘোমটার আড়ালে ছোট্ট একটি মুখ, কাঁচা হলুদের মতো রং, ভালো লেগেছিল। বিয়ের প্রস্তাব পাঠাতে মেয়ের বাবা রাজি হয়ে গেল। ফর্দ হলো। গফুরের মনে খুশি যেন আর ধরে না। ক্ষেত ভরা পাকা ধানের শীষগুলোকে আদরে আলিঙ্গন করলো সে। রস ভরা কলসিটাকে খেজুরের গাছ থেকে নামিয়ে এনে এক নিঃশ্বাসে পুরো কলসিটাকে শূন্য করে দিল সে। জোয়ারের বাঁধা জীর্ণ শীর্ণ গরু দুটোকে দড়ির বাঁধন ছেড়ে দিয়ে চিৎকার করলো, যা, আজ তোদের ছুটি। গফুর শহরে যাবে বিয়ের ফর্দ নিয়ে। সব কিছু নিজের হাতে কিনবে সে। শাড়ি, চুড়ি, আলতা, হাসুলি। অনেক কষ্টে সঞ্চয় করা কতগুলো তেল চিটচিটে টাকার কাগজ রুমালে বেঁধে নিল সে। বুড়িগঙ্গার ওপর দিয়ে খেয়া পেরিয়ে শহরে আসবে গফুর বিয়ের বাজার করতে। বাবা আহমেদ হোসেন, পুলিশের লোক, অতি সচ্চরিত্র। তবু প্রমোশন হলো না তার, কারণ তসলিম রাজনীতি করে ছেলে। ছাত্রদের সভায় বক্তৃতা দেয়, সরকারের সমালোচনা করে। ছেলেকে অনেক বুঝিয়েছে বাবা, মেরেছেনও। যার ধমকে দাগি চোর, ডাকাত, খুনি, আসামিরা ভয় থরথর করে কাঁপত, তার অনেক শাসন তর্জন গর্জনেও তসলিমের মন টলল না। মিছিলের মানুষ সে, মিছিলেই রয়ে গেল। মা কাঁদলেন, বোঝালেন দিনের পর দিন। আত্মীয় স্বজন সবাই অনুরোধ করলো, বলল, বুড়ো বাপটার দিকে চেয়ে এসব এবার ক্ষান্ত দাও। দেখছো না ভাই বোনগুলো সব বড় হচ্ছে, সংসারে প্রয়োজন দিন দিন বাড়ছে, অথচ প্রমোশনটা বন্ধ হয়ে আছে বাবার। কিন্তু নিষ্ঠুর হৃদয় তসলিম বাবার প্রমোশন, মায়ের কান্না, আত্মীয়দের অনুরোধ, সংসারের প্রয়োজন সব কিছুকে উপেক্ষা করে মিছিলের মানুষ মিছিলেই রয়ে গেল। কিন্তু এই নিষ্ঠুর হৃদয়ে কোমল ক্ষত ছিল। সালমাকে ভালোবাসত সে। সালমা ওর খালাতো বোন, একে বাড়িতে থাকতো, উঠতো, বসতো, চলতো। তবু মনে হতো সালমা যেন অনেক অনেক দূরের মানুষ। তসলিমের হৃদয়ে সেই কোমল ক্ষতটির কোনো খোঁজ রাখত না সে, কিংবা রাখতে চাইতো না। বহুবার চেষ্টা করেছে তসলিম বলতে, বোঝাতে, কিন্তু সালমার আশ্চর্য ঠান্ডা চোখ জোড়ার দিকে তাকিয়ে কিছুই বলতে পারেনি সে। এককালে ভালো কবিতা লিখতেন তিনি, এখন সরকারের লেজারে টাকার অঙ্ক থরে থরে লিখে রাখা তার কাজ। কবি আনোয়ার হোসেন। তবু কবি মনটা মাঝে মাঝে উকি দিয়ে যায়, যখন তিনি দিনের শেষে রাতে ফিরে এসে
স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। যখন এই দেহ, মন, জীবন আর পৃথিবীটাকে নোংরা একটা ছেঁড়া কাঁথার মতো মনে হয়, তখন একান্তে বসে কবিতা লিখতে ইচ্ছা করে তার। আনোয়ার হোসেনের জীবনে অনেক দুঃখ। ঘরে শান্তি নেই, স্ত্রীর দুঃখ, বসার প্রয়োজনীয় আসবাবপত্র নেই, না থাকার দুঃখ, সংসার চালানোর মতো অর্থ কিংবা রোজগার নেই, বাঁচার দুঃখ। কবিতা লিখতে বসে দেখেন ভাব নেই, আবেগের দুঃখ। শুধু একটি আনন্দ আছে তার জীবনে। যখন তিনি অফিস থেকে বেরিয়ে সামনের পানের দোকান থেকে কয়েকটা পান কিনে নিয়ে মুখে পুরে চিবুতে থাকেন, আর পথ চলতে চলতে কবিতা লেখার দিনগুলোর কথা ভাবতে থাকেন, তখন আনন্দে ভরে ওঠে তার সারা দেহ। কবি আনোয়ার হোসেন ঘর আর অফিস, অফিস আর ঘর ছাড়া অন্য কোথাও যান না, যেতে ভালো লাগে না। তাই কোনোদিন পথে কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে হয়তো একটা দুটো কুশল সংবাদ জিজ্ঞেস করেন, তারপর এড়িয়ে যান। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না তার। অর্থ আর প্রাচুর্যের অফুরন্ত সমাবেশ, অভাব বলতে কিছুই নেই মকবুল আহমেদের জীবনে। বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ছেলে মেয়েদের ইন্স্যুরেন্স আছে কয়েকখানা, ব্যবসা একটা নয়, অনেকগুলো। পানের ব্যবসা, তেলের ব্যবসা, পাটের ব্যবসা, পারমিটের ব্যবসা। সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তাকে, কখনো মন্ত্রীর দপ্তরে, কখনো নেতার বাড়িতে, কখনো আমলাদের সভা সমিতিতে। তার জীবনে দুঃখও অনেক। দুটো পাটকল বসানোর বাসনা ছিল, একটার কাজও এখনো শেষ হলো না, শ্রমের দুঃখ। বড় ছেলেটাকে বাচ্চা বয়সে বিলেত পাঠিয়ে ভালো শিক্ষা দেবার ইচ্ছে ছিল, স্ত্রী তার সন্তানকে কাজ ছাড়া করতে রাজি হলো না, জাগতিক দুঃখ। তেলের কলের শ্রমিকগুলো বেতন বাড়াবার জন্য সারাক্ষণ চিৎকার করে আর হরতালের হুমকি দেয়, দুঃখ, উৎপাদনের দুঃখ। কিছু ছেলে ছোকরা এবং গুন্ডা জাতীয় লোক পথে মাঠে ময়দানে মিছিল বের করে, সভা সমিতি বসিয়ে সরকারের সমালোচনা করে। যাদের টাকা আছে তাদের সব টাকা গরিবদের বিলিয়ে দিতে বলে, দুঃখ, দেশের দুঃখ। এই অনেক অনেক দুঃখের মধ্যেও একটা আনন্দ আছে তার। যখন সারাদিনের ব্যস্ততা শেষে রাতে ক্লাবের এক কোণে চুপচাপ বসে বোতলের পর বোতল নিঃশেষ করেন তিনি, তখন অদ্ভুত এক আনন্দে ভরে ওঠে তার চোখ মুখ। স্ত্রী বিলকিস বানুর সঙ্গে তার কদাচিৎ দেখা হয়। একই বাড়িতে থাকেন, এক বিছানায় শোন, কিন্তু কাজের চাপে, টেলিফোনের অহরহ যন্ত্রণায় স্ত্রীর সঙ্গে বসে দুদণ্ড আলাপ করার সময় পান না তিনি। অথচ স্ত্রীকে তিনি ভীষণ ভালোবাসেন, তার সুখ শান্তির প্রতি লক্ষ্য রাখেন এবং যখন যা প্রয়োজন মেটাতে বিলম্ব করেন না। স্বামী সঙ্গ পান না, সেজন্য বিলকিস বানুর মনে কোনো ক্ষোভ নেই, কারণ সঙ্গ দেওয়ার লোকের অভাব নেই তার জীবনে। সেলিমও স্বপ্ন দেখে, একটা রিক্সা কেনার স্বপ্ন। 12 বছর ধরে মালিকের রিক্সা ভাড়ায় চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সে। সারাদিনের পরিশ্রম শেষে 3টি টাকা রোজগার হলে 2 টাকা মালিককে দিয়ে দিতে হয়, 1 টাকা থাকে ওর। সেই টাকায় বউ আর বাচ্চাটাকে নিয়ে দিনের খাওয়া হয়। মাসের বাড়ি ভাড়া, বিড়ি কেনার, সিনেমা দেখা পোষায় না তার। দেশ কি শেষে জানে না। সভা সমিতি মিছিলে লোকগুলো কেন এত মারামারি করে তার অর্থ সে বোঝে না। পুলিশেরা যখন ছাত্রদের ধরে ধরে পেটায় তখন সে অবাক চোখে চেয়ে চেয়ে দেখে, কোনো মন্তব্য করে না। তার ভাবনা একটাই, একটা রিক্সা কিনতে হবে। আরও একটা ভাবনা আছে তার, মাঝে মাঝে ভাবে ছেলেটা আরেকটু বড় হলে তাকেও রিক্সা চালানো শেখাতে হবে। খেয়াঘাট পেরিয়ে শহরে এলো গফুর। বগলে একটা ছোট্ট কাপড়ের পুটলি, পুটলিতে বাঁধা একটা বাড়তি লুঙ্গি জামা আর কিছু পিঠে। শহরে নেমে সে অবাক হয়ে দেখল মানুষগুলো সব কেমন যেন উত্তেজনায় উত্তপ্ত। এখানে সেখানে জটলা বেঁধে কি যেন আলাপ করছে তারা। খবরের কাগজে হকাররা অস্থিরভাবে ছোটাছুটি করছে। কাগজ কেনার ধুম পড়েছে চারদিকে, সবাই কিনে কিনে পড়ছে। উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে এদেশের। না না, চিৎকার করে উঠলেন কবি আনোয়ার হোসেন। আমি মানি না। স্ত্রী অবাক হয়ে তাকালো তার দিকে। স্বামীকে এত জোরে চিৎকার করতে কোনোদিন দেখেনি সে। কেন, কি হয়েছে? ওরা বলছে বাংলাকে ওরা বাদ দিয়ে দেবে, উর্দু, শুধু উর্দুকে রাষ্ট্রভাষা করবে ওরা। জানো সালেহা, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমি কবিতা লিখি, সে ভাষাকে বাদ দিতে চায় ওরা। সে কি গো, আমরা তাহলে কোন ভাষায় কথা বলবো?
ভয়ার্থ দৃষ্টিতে স্বামীর দিকে তাকায় সালেহা। না না, আমি অন্যের ভাষায় কথা বলবো না, আমি নিজের ভাষায় কথা বলবো। কবি আনোয়ার হোসেন চিৎকার করে উঠলেন। বজ্র থেকে ধ্বনি নিয়ে গর্জন করে উঠল তসলিম, এই সিদ্ধান্ত আমি মানি না, আমরা মানি না, মানি না, মানি না, মানি না। আমতলায় ছাত্রদের সভাতে অনেকগুলো কণ্ঠ এক সুরে বলে উঠল, আমরা মানি না। বাচ্চারা কোনো কিছুই সহজে মানতে চায় না, তাদের মানিয়ে নিতে হয়। আমলাদের সভায় মেপে মেপে কথাগুলো বললেন মকবুল আহমেদ, তসলিমের বাবা। প্রথমে আদর করে দুধকলা খাইয়ে ওদের মানিয়ে নিতে হয়, তবু যদি না মানে চাবুকটাকে তুলে নিতে হবে হাতে। মানবে নাকি? মানতে বাধ্য হবে তখন। কতগুলো মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে স্লোগান দিচ্ছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। আজ পান খাওয়া ভুলে গেলেন কবি আনোয়ার হোসেন। সেদিকে তাকিয়ে চোখ জোড়া আনন্দে জলজল করে উঠল তার। ভুলে গেলেন কখন পথের মাঝখানে দাঁড়িয়ে পড়েছেন। তিনি দেখছেন মিছিলের মুখগুলোকে, রাষ্ট্রভাষা বাংলা চাই। পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। কি সাব, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি দেখেন? বেল বাজায়, শোনেন না? রিক্সা চালক সেলিম। তার রিক্সাটা নিয়ে এগিয়ে যায় সামনে। ছেলেগুলো চিৎকার করছে, করুক, ওতে তার কোনো উৎসাহ নেই, পারবে না। তুমি দেখে নিও, ওরা জোর করে উর্দুকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারবে না। গদগদ কণ্ঠে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করলেন কবি আনোয়ার হোসেন। ছেলেরা খেপেছে, বাংলাকে রাষ্ট্রভাষা না করে ওরা ছাড়বে না। স্ত্রী পান খাচ্ছিল, একটুখানি চুন মুখে তুলে বলল, হ্যাঁ গো, রাষ্ট্রভাষা বাংলা হলে তোমাদের বেতন কি বেড়ে যাবে? ক টাকা বাড়বে বলো তো? কী যে হবে দেশের, কিচ্ছু জানি না। বিদেশে চর এসে ভরে গেছে পুরো দেশটা। স্ত্রীর সঙ্গে বহুদিন পরে আজ কথা বলতে বসলেন মকবুল আহমেদ। বাংলা বাংলা করে চিৎকার করছে ওরা। বাংলা কি মুসলমানের ভাষা নাকি? ওটা তো হিন্দুদের ভাষা। হিন্দুরা দেশটাকে জাহান্নামে দেবে। কথাটা চিবিয়ে চিবিয়ে বললেন বিলকিস বানু। কোথায় উর্দু আর কোথায় বাংলা? উর্দু হচ্ছে খানদানি ভাষা। আমাদের ফ্যামিলিতে মা বাবা সবাই উর্দুতে কথা বলেন। উর্দু বাংলা আমি কিছু বুঝি না, আমার সোজা কথা। তোমার ছেলেকে সাবধান করে দাও, ও যদি আবার সে সভা সমিতি আর আন্দোলন করে তাহলে একদিন প্রমোশন বন্ধ হয়েছিল, এবার আমার চাকরিটাই যাবে। তসলিমের পুলিশ বাবা উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলেন। মাও শিউরে উঠলেন। অনাগত ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভাবতে গিয়ে চোখে পানি এসে গেল তার। তুই কেমন নিষ্ঠুর ছেলে রে! তসলিমকে বোঝাবার চেষ্টা করলেন তিনি। তোর মা বাবা ভাই বোনগুলোর কথা ভেবেও তুই কি ওসব ক্ষান্ত দিতে পারিস না? চাকরিটা চলে গেলে আমরা খাবো কি? তসলিম নিশ্চুপ। সালমা বলল, খালুজান কদিন ধরে আপনার চিন্তায় খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছেন। ওসব কাজ না করলেই তো পারেন, কী হবে এসব করে? সালমার দিকে অবাক হয়ে তাকালো তসলিম। এর মধ্যে সালমাকে অনেক কিছু বলতে ইচ্ছে হয়েছিল তার, কিন্তু কিছুই বলল না। শুধু বলল, তুমি ওসব বুঝবে না। সদরঘাটে যেখানে অনেকগুলো খেয়া নৌকা ভিড় করে থাকে, তার কাছাকাছি একটা ইট টেনে নিয়ে বসলো গফুর। গ্রাম থেকে এসছে, খিদে পেয়েছে, খাবে। পুটলিটা ধীরে ধীরে খুলল সে। শহরের লোকজনদের সে বলতে শুনেছে কাল নাকি হরতাল। শহরের সমস্ত দোকানপাট নাকি বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া চলবে না। হরতাল কি গফুর বোঝে না। পিঠা খেতে খেতে সে নানাভাবে হরতালের একটা অবয়ব চিন্তা করতে লাগলো, কিন্তু হরতালের কোনো সঠিক চেহারা নির্ণয় করা তার পক্ষে সম্ভব হলো না। সে ভাবলো ওটা হয়তো শহরেরই বিশেষ কোনো রীতি কিংবা নীতি। মাঝে মাঝে শহরের মানুষরা এরকম হরতাল পালন করে থাকে। উঠে গিয়ে দুহাতে বুড়িগঙ্গার পানি তুলে পান করলো গফুর। গামছায় মুখ হাত মুছল, তারপর ট্যাগ থেকে রুমালটা বের করে টাকাগুলো গুনে গুনে বার কয়েক দেখল সে। কাল দোকানপাট বন্ধ থাকবে, কেনাকাটা আজকে শেষ করতে হবে। মুহূর্তে আমিনার মুখ মনে পড়ল তার। কি করছে আমিনা এখন? হয়তো পুকুর ঘাটে পানি নিতে এসেছে, কিংবা ঢেকিতে পাড় দিচ্ছে, অথবা কচু বনে ঘুরে ঘুরে কচু শাক তুলছে। 7 দিন পরে বিয়ে। ভাবতে বড় ভালো লাগলো গফুরের। সহসা একটা বিকট আওয়াজ শুনে চমকে তাকালো গফুর। দেখলো কয়েকটি ছেলে মুখে চোঙা লাগিয়ে চিৎকার করে বলছে, কাল হরতাল। আমাদের মুখের ভাষাকে ওরা জোর করে কেড়ে নিতে চায়, আমাদের প্রাণের ভাষাকে ওরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, কিন্তু আমরা মাথা নোয়াবো না। আমরা আমাদের ভাষাকে কেড়ে নিতে দেব না। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আর সে দাবিতে হরতাল। সবাই হরতাল পালন করুন। গফুর অবাক হয়ে শুনল। সে ভাবলো কাউকে জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি, কিন্তু সাহস পেল না। অদূরে একটা লোক তাসের খেলা দেখাচ্ছিল, নানা রকম খেলা, আজগুবি খেলা।
গফুর ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে খেলা দেখতে লাগলো। কিসের হরতাল? আমি হরতাল মানি না। রিক্সার ব্রেকটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে করতে আপন মনে গজগজ করে উঠল সেলিম। রিক্সা না চালালে আমি রোজগার করবো কোত্থেকে? আমি খাবো কি? আমার বউ খাবে কি? আমার ছেলে খাবে কি? ওসব হরতালের মধ্যে আমি নেই। ব্রেকটা ঠিক করে সবে রিক্সাটা নিয়ে সামনে এগোতে যাবে সে, এমন সময় পিছন থেকে কে যেন ডাকলো, ভাড়া যাবে? সেলিম দেখলো একটি ছেলে, বোধহয় ছাত্র, হাতে বই, বগলে একগাদা কাগজ। কোথায় যাবেন স্যার? ইউনিভার্সিটি। ওঠেন। তসলিম রিক্সা উঠে বসতেই সেলিম প্রশ্ন করলো, আপনারা কালকে হরতাল করছেন কেন? রিক্সা না চালালে আমরা রুজি রোজগার করবো কেমন করে? হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? মুহূর্ত কয়েক সময় নিল তসলিম, তারপর ধীরে ধীরে বলল, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আর ওরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়। উর্দু যদি রাষ্ট্রভাষা হয় তাহলে বাংলা ভাষা এদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। তোমাকে, আমাকে, আমাদের সবাইকে উর্দুতে কথা বলতে হবে। উর্দু আমি কিছু কিছু জানি, সেলিম বিজ্ঞের মতো বলল, কিন্তু আমার বউ উর্দু একদম বোঝে না। ও মুন্সিগঞ্জের মেয়েকে না, তাই। তবে ছেলেকে আমি উর্দু বাংলা দুটোই শেখাচ্ছি। তসলিম বলল, উর্দুর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা উর্দু বাংলা দুটোকেই সমানভাবে চাই। কিন্তু হরতাল করছেন কেন? হরতালের মাধ্যমে আমরা আমাদের বিক্ষোভ জানাতে চাই, আমাদের প্রতিবাদ জানাতে চাই। ও, কিছু না বুঝলেও বার কয়েক ঘাট দোলালো সেলিম। সরকারের চাকরি করে বলে কি আমরা আমাদের মতামতটা বন্ধক দিয়েছি নাকি? আমরা কি কৃতদাস যে ওদের কথা মতো আমাদের চলতে হবে? চেয়ারে বসে ছটফট করতে লাগলেন কবি আনোয়ার হোসেন। বড় কর্তার হুকুম এসেছে, কাল সবাইকে সময় মতো অফিসে হাজির হতে হবে। হরতাল করা চলবে না, যে হাজির হবে না তাকে সাসপেন্ড করা হবে। কেন? আমাদের ভাষাটাকে তোমরা জোর করে কেড়ে নিয়ে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো? কুকুর বিড়ালেরও নিজস্ব একটা ভাষা আছে, দেখে ওদের মুখ বন্ধ করে দাও তো। তোমাদের ছেড়ে দেবে? আঁচড়ে কামড়ে গায়ের রক্ত বের করে দেবে না? ওসব হুকুম আমি মানি না। যদি চাকরি যায় যাবে, মুঠেগিরি করব, দরকার হলে রাস্তায় খবরের কাগজ বিক্রি করব, কিন্তু আমাকে তোমরা কৃতদাস বানিয়ে নেবে সেটা চলবে না। রাগে গজগজ করতে লাগলেন কবি আনোয়ার হোসেন। ব্যাস, কাল হরতাল, আমি অফিসে যাব না, যা হয় হোক। হিসাবের খাতাটি বন্ধ করে টেবিলের এক কোণে রেখে দিলেন তিনি। ওসব হুকুম, হরতালের হুকুম তো মাথা নোয়ালে দেশ চলবে না। হরতাল বন্ধ করতে হবে, সভা সমিতি ভেঙে দিতে হবে, রাস্তায় মিছিল করা বেআইনি ঘোষণা করতে হবে, তবে ঠান্ডা হবে ওরা। আমলাদের সামনে লম্বা ভাষণ দিলেন মকবুল আহমেদ। মন্ত্রীরা ছোটাছুটি করছে, এক মুহূর্তে বিশ্রাম নেই। নেতারা তর্ক বিতর্কে মেতে উঠেছেন, আলোচনা সমালোচনা ঝড় তুলেছেন। যে করেই হোক হরতাল বন্ধ করতে হবে, রাস্তায় মিছিল বের করা বেআইনি করতে হবে। পাড়ায় মাতব্বরদের ডাকা হয়েছে, তাদের সঙ্গে পরামর্শ চলছে। যত লোক লাগে আমরা দেব, যত টাকা লাগে আমরা জোগাবো, পুলিশের প্রয়োজন হলে পুলিশ দেব, সব কিছু পাবেন আপনারা। হরতাল বন্ধ করতে হবে, মিছিল বন্ধ করতে হবে। মাতব্বররা ঘাড় নোয়ালেন নমাজের সেজদা দেওয়ার মতন। কতগুলো উদ্ধত মুখ, রিজু, কঠিন, একসঙ্গে চিৎকার করে উঠল, না, আমরা মানি না। সরকার 144 ধারা জারি করে আমাদের মুখ বন্ধ করে গেছে, প্রতিবাদের অধিকার থেকে বঞ্চিত করবে আমাদের। সে অন্যায় আমরা মাথা পেতে নেব না। আইন দিয়ে ওরা আমাদের শৃঙ্খলিত করতে চায়, সে শৃঙ্খলা আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা গরু ছাগল ভেড়া নই যে প্রয়োজন বোধে খোঁয়ারের মধ্যে বন্ধ করে রাখবে। তর্ক বিতর্ক চলল অনেকক্ষণ ধরে, আলোচনা ঝড় উঠল। কেউ বলল আইন অমান্য করাটা ঠিক হবে না, কেউ বলল এ আইন শোষণের আইন, এ আইন আমরা মানি না। বুড়ো রাত বাড়তে লাগলো ধীরে ধীরে। কাল কী হবে কেউ জানে না। রাস্তায় পুলিশ নেমেছে, পুলিশের গাড়ি ইতস্তত ছোটাছুটি করছে, পথঘাটগুলো জনশূন্য। একটা খালি রক পেয়ে তার উপরে গামছা বিছিয়ে শুয়ে পড়ল গফুর। দুটো শাড়ি কিনেছে সে, এক শিশি আলতা, কিছু চুড়ি, একটা নাকফুল। সেগুলো বুকের মধ্যে জড়িয়ে ধরে নানা কথা ভাবতে লাগলো সে। আমিনার কথা, বিয়ের পর কেমন করে সংসার করবে সে কথা, আর কোনো দিন যদি ছেলেপুলে হয় তার কথা। ইচ্ছে করলে সে আজ গ্রামে ফিরে যেতে পারত, কিন্তু যায়নি, কারণ সে কাল হরতাল দেখবে। হয়তো কোনোদিন আর শহরে আসা নাও হতে পারে, তাই হরতাল সে দেখে যাবে। দু একটা কেনাকাটাও বাকি রয়ে গেছে। একটা লাল লুঙ্গি কিনবে সে ভেবেছিল, কয়েকটা দোকানে ঘোরাঘুরিও করেছিল, কিন্তু ওরা বড় চড়া দাম চায়। তাই গফুর ভাবল যদি কম দামি পাওয়া যায় আর দু একটা দোকানপাট খোলা থাকে তাহলে সে কিনবে সেটা। লাল লুঙ্গি আমিনা ভীষণ পছন্দ করে,
শুয়ে শুয়ে গফুর দেখলো দুটো পুলিশের গাড়ি ছুটে চলে গেল রাস্তা দিয়ে। গফির চোখ বন্ধ করল। কবি আনোয়ার হোসেন উত্তেজিতভাবে ঘরের ভিতর পায়চারি করলেন অনেকক্ষণ ধরে। সালেহা ডাকলো, কই, শোবে না? না, শান্ত গলা জবাব দিলেন কবি। জানো সালেহা, আজ বহুদিন পর আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। আমি কবি হতে চেয়েছিলাম, কবিতা লিখতাম, কবিতা ছিল আমার স্বপ্ন, আমার সাধনা। ভেবেছিলাম সারাটা জীবন আমি কবিতা লিখেই কাটিয়ে দেব। কিন্তু আমি দেখো আজ লেজার লিখতে লিখতে ক্লান্ত। সালেহা সহানুভূতির সঙ্গে তাকালেন তার দিকে। লেখো না কেন, মাঝে মাঝে লিখলেই তো পারো। তুমি তো কবিতা লিখেই আমাকে পাগল করেছিলে, মনে নেই? কথাটা শুনে সহসা শব্দ করে হেসে উঠলেন কবি আনোয়ার হোসেন। মনে আছে সালেহা, মনে থাকবে না কেন? শুধু কি জানো, আমার সেই মনটা নেই যে মনটা নিয়ে আমি কবিতা লিখতাম। আমার সেই মনটা না লেজারের চাপে দুমড়ে মুড়ে গেছে। এসো এখন শুয়ে পড়ো, সালেহা ডাকলো। না, আবার বললেন আনোয়ার হোসেন। তার সারা মুখে কি একটা অস্থিরতা। স্ত্রীর কাছে এসে বসলেন তিনি। সালেহা, আমি ঠিক করেছি আমি আর চাকরি করব না। এসব সরকারি চাকরি মানুষকে কৃতদাস করে ফেলে। আমি ছেড়ে দেব। যেখানে আমার সামান্য স্বাধীনতা নেই সেখানে কেন আমি কলুর বলদের মতো ঘানি টেনে যাব? আমি আবার কবিতা লিখব সালেহা। যে কবিতা পড়ে তোমার একদিন আমাকে ভালো লেগেছিল তেমনি কবিতা লিখব আমি। সালেহার পুরো চেহারায় কে যেন আলকাতটা লেপে দিল। না না, চাকরি ছাড়া ঠিক হবে না। তাহলে সংসার চলবে কি করে? কবিতা লিখে তো টাকা পাবে না তুমি। টাকা থেকে জীবনের সব কিছু সালেহা। মানুষের মন বলে কি কিছুই নেই? শোনো, ওসব চিন্তা রাখো। সালেহা স্বামীর হাত ধরল। এসো এখন শুয়ে পড়া যাক, কাল আবার ভোরে উঠতে হবে না। আমি কিন্তু কাল অফিসে যাব না। কেন? আমি হরতাল করব। ওরা নিষেধ করেছে, বলেছে চাকরি যাবে, যাক, সেটা পরোয়া করি না। আমার ভাষার চেয়ে কি চাকরি বড়? কাল কি হবে কে জানে, হয়তো মারাত্মক কিছু ঘটতেও পারে। বসে বসে ভাবল তসলিম। জীবনে এই প্রথম অনুভূতির জন্ম নিল তার মনে। 144 ধারা ভাঙতেই হবে, নইলে আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে। বাংলা ভাষাকে চিরতরে নির্মূল করে দেবে ওরা। আর 144 ধারা ভাঙতে গেলে হয়তো পুলিশ গুলিও চড়াতে পারে, হয়তো তসলিম মারা যাবে। নিজের মৃত্যুর কথা ভাবতে গিয়ে সহসা শিউরে উঠল সে। মনে হলো যেন নিজের মৃত্যুকে সে এই মুহূর্তে প্রত্যক্ষ করছে। ভাত খাবেন না? সালমার কণ্ঠস্বরে চমকে তাকালো তসলিম। সালমা বলল, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন, বলে চলে যাচ্ছিল সালমা। সহসা পিছন থেকে তাকে ডাকলো তসলিম। সালমা, শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সালমা ফিরে তাকালো, নীরব দৃষ্টিতে প্রশ্ন করল, কি বলুন? সে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তসলিম। চোখ নামিয়ে নিয়ে ধীরে ধীরে বলল, কথাটা আমার তুমি কিভাবে নেবে জানি না, হয়তো তুমি রাগ করবে। বলতে গিয়ে থেমে গেল সে। সালমা নীরব। কয়েকটি নীরব মুহূর্ত। সহসা তসলিম আবার বলল, বহুবার ভেবেছি বলবো, তোমাকে বলা হয়নি। হয়তো কোনোদিন বলতাম না, কিন্তু আজ কেন জানি না ভীষণ বলতে ইচ্ছে করছে আমার। আবার নীরব হলো তসলিম। সালমা মাটির দিকে চেয়ে চুপ করে আছে। মনে হলো মুখখানা কৃষ্ণচূড়ার রঙে ভরে গেছে। সালমা বলল, চলুন এখন খেয়ে নিন, পরে এক সময় শুনবো ওসব। না না সালমা, যদি কাল কোনো অঘটন ঘটে, ধরো যদি আমি মরে যাই, তাহলে? মেয়েটি শিউরে উঠল, চোখ জোড়া মুহূর্তে ছলছল করে উঠল তার। ছি, এসব কি বলছেন আপনি? মরবেন কেন? আপনি অনেক অনেক দিন বাঁচবেন। আসুন এখন খেয়ে নিন, চলুন। কথাটা শুনবে না? না, এখন না, পরে শুনবো। উত্তরের অপেক্ষা না করেই সামনে থেকে সরে গেল সালমা। তুমি কাল বাইরে বেরোবে না ঘরে থাকবে? বিছানায় শোবার আগে মুখে ক্রিম ঘষতে ঘষতে স্বামীকে প্রশ্ন করলেন বিলকিস বানু। হ্যাঁ, বেরোবো বই কি, বেরোবো না কেন? না, বলছিলাম কি, যদি হরতাল হয় তাহলে? হরতাল মোটেও হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো, বিজ্ঞের মতো জবাব দিলেন মকবুল আহমেদ। হরতালের সব রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। যে হরতাল করবে তার লাইসেন্স আমরা কেড়ে নেব। কেউ যদি অফিসে না আসে তাকে চাকরি থেকে বরখাস্ত করব। আমরা জানিয়ে দিয়েছি সবাইকে, পরিষ্কার ভাষায় বলে দিয়েছি সবাইকে। তারপরে কেউ কেউ আর হরতাল করবে বলে মনে হয় তোমার? স্লিপিং স্যুটটা পরে নিয়ে বিছানায় এসে শুলেন মকবুল আহমেদ। কিন্তু ছাত্ররা হয়তো একটু একটু গোলমাল করতে পারে, তাও আমরা ভেবে রেখেছি। ক্রিম ঘষা শেষ হলে বিলকিস বানু বাতিটা নিভিয়ে দিয়ে বিছানায় এসে বসলেন। আমার কি মনে হচ্ছে জানো, কাল কোনো একটা কিছু হয়তো হতেও পারে। তুমি যেদিকে খুশি যেও, কিন্তু ছাত্রদের পাড়া গাড়ি নিয়ে যেও না। তুমি মিছিমিছি ভাবছো, শুয়ে পড়ো এখন।
চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা করলেন মকবুল আহমেদ। ভোর হবার আগেই ঘুম ভেঙে গেল গফুরের। চেয়ে দেখল পথঘাটগুলো তখনও জনশূন্য। দুটো কুকুর রাস্তার মাঝখানে বসে ঝগড়া করছে। গফুর উঠে বসল। পুটলিতে রাখা জিনিসপত্রগুলো পরখ করে দেখল একবার। পূবের আকাশ সবে ধলপহর দিয়েছে। দুপাশের উঁচু উঁচু দালানগুলোকে আকাশের পটভূমিতে ছায়ার মতো মনে হচ্ছে। দু একটা কাক গলা ছেড়ে চিৎকার করছে। মাঝে মাঝে রাস্তায় নেমে এসে খাবার খুঁজছে, আবার উড়ে গিয়ে বসছে টেলিগ্রাফের তারের ওপর। দুটো মেয়ে রাস্তার ধুলো উড়িয়ে ঝাড়ু দিচ্ছে, আবর্জনা পরিষ্কার করছে। রাস্তার পাশে একটা কল থেকে হাত মুখ ধুলো গফুর। ততক্ষণে লোকজন পথে চলতে শুরু করেছে। দু একটা রিক্সার টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। একটা দুটো করে দোকানপাট খুলছে। টাউন সার্ভিসের বাসগুলো মানুষ ভর্তি করে ছুটছে ঊর্ধ্বশ্বাসে। হরতাল? কোথায় হরতাল? গফুর অবাক হয়ে তাকালো চারপাশে। সেলিম তার রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। যাবার সময় বউকে বলে গেল, কালুকে আজ রাস্তায় বেরোতে দিস নে, গোলমাল হতে পারে। কালু ওর ছেলের নাম। মকবুল আহমেদ বেরোলেন বাইরে, স্ত্রী বিলকিস বানুকে সঙ্গে নিয়ে। ড্রাইভারকে নির্দেশ দিলেন রেসকোর্স ঘুরে সেক্রেটারিয়েটের দিকে যাবার জন্য। পুরনো শহরেও একবার যাবেন তিনি। কারখানায় যাবেন, অফিস পাড়াগুলো ঘুরবেন। হরতাল ব্যর্থ হয়েছে কি হয়নি তাই তদারক করবেন তিনি। বিলকিস বানু সহসা শব্দ করে হেসে উঠলেন। ওই যে দেখো দেখো, একটা বাস আসছে, দুটো রিক্সা, একটা ঘোড়ার গাড়ি। ওটা একটা প্রাইভেট কার না? দুজনের মুখে হাসি। চারপাশে সন্ধানী দৃষ্টি নিয়ে কি যেন খুঁজছেন তারা। রাস্তায় গাড়ি দেখলে কিংবা দোকান খুলছে নজরে এলে উল্লাসে ভরে উঠছে তাদের চোখ মুখ। মানে হরতাল হচ্ছে না। তোমাকে বলিনি আমি? সগর্বে স্ত্রীর দিকে তাকালেন মকবুল আহমেদ। কেউ হরতাল করবে না। দেশের দুশ্মনদের সাথে কেউ যোগ দেবে না। স্বামীর একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিলেন বিলকিস বানু। তুমি কি সত্যি সত্যি আজ অফিসে যাবে না? বাইরে বেরোবার মুহূর্তে প্রশ্ন করল সালেহা। একটা কথার আর কবার উত্তর দেবো বলো তো? কবি আনোয়ার হোসেন রেগে গেলেন। বলছি তো যাবো না। তাহলে এখন বেরোচ্ছ কোথায়? পথ রোধ করে দাঁড়ালো সালেহা। বাইরে হরতাল কেমন হলো দেখতে যাব। তারপর? ইউনিভার্সিটিতে যাব। ছাত্ররা কি করছে? না, আমি তোমাকে বেরোতে দেবো না, সালেহা দৃঢ় কণ্ঠে বলল। শেষে কোথায় গিয়ে কি করবে? পুলিশে ধরে টরে নিয়ে যাবে, তখন আমার কি অবস্থা হবে শুনি? দেখো, বাজে বকো না, পথ ছাড়ো। পুলিশে ধরবে, আমি তার তোয়াক্কা করি না। আর আমার যদি কিছু হয় তাহলে তুমি বাপের বাড়ি চলে যাও। উত্তরের অপেক্ষা করল না আনোয়ার হোসেন, বাইরে বেরিয়ে গেলেন তিনি। ভোর রাত্রে পুলিশের পোশাক পরে কোমলে পিস্তল এঁটে বাইরে বেরিয়ে গেছেন বাবা। আজ তার বড় ব্যস্ততার দিন। তসলিমও ব্যস্ত। তরতর করে সিঁড়ি দিয়ে নেমে আসার পথে সালমার সঙ্গে দেখা হলো তসলিমের। আজ বাইরে না গেলে কি নয়, এই একটা কথা বলার জন্যই হয়তো সিঁড়ির গোড়ায় অপেক্ষা করছিল মেয়েটি। তসলিম থমকে দাঁড়ালো। তুমি তো সবই জানো সালমা। জানো আমি যাব, তবু কেন বাধা দিচ্ছ? দৃষ্টি নত করলো সালমা। খালু বলছিলেন আজ গোলমাল হতে পারে। বলতে গিয়ে গলার স্বাদটা কেঁপে গেল তার। তসলিম সেটা লক্ষ্য করলো। এই মুহূর্তে অনেক কথাই বলতে ইচ্ছে করছিল তার। কিছু বলতে পারল না, শুধু বলল, চলি সালমা, আবার দেখা হবে, বলে সালমার দিকে আর তাকালো না সে। নীরবে বেরিয়ে গেল। এরা মানুষ? মানুষ না, সব জানোয়ার। রাস্তার মধ্যে একরাশ থুতু ছিটালো কবি আনোয়ার হোসেন। সব শালা বেঈমান। টাকাকে হরতাল ভেঙে দিয়েছে। বুঝবে যেদিন ওদের ঘাড়ে জোয়াল চাপিয়ে দেওয়া হবে, সেদিন বুঝবে শালারা। রাগে থরথর করে কাঁপছিলেন কবি আনোয়ার হোসেন। যাবেন না কি সাহেব? তাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটা রিক্সাওয়ালা শুধালো। না। সহসা বিকটভাবে চিৎকার করে উঠলেন কবি আনোয়ার হোসেন। তার ইচ্ছা হলো এক ঘুষিতে রিক্সাওয়ালার নাক চোখ মুখ ভেঙে দিতে। সব শালা বেঈমান, মেরুদণ্ডহীন কাপুরুষ। রাস্তার থুতু ছিটে সামনে এগিয়ে গেলেন তিনি। তখন দুপুর। আকাশে এক টুকরো মেঘ নেই। সূর্য জ্বলছে। ছাত্ররা সবাই স্কুল কলেজ বর্জন করে দীর্ঘ পথ পায়ে হেঁটে একে একে জমায়েত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আমতলায়, মধুর দোকানে, ইউনিয়ন অফিস, পুকুর পাড়। গম গম করছে অসংখ্য কণ্ঠস্বরে। বিশ্ববিদ্যালয় ভবনের সামনে রাস্তায় ইউক্যালিপটাস গাছগুলোর নিচে অনেকগুলো পুলিশের গাড়ি সার বেঁধে দাঁড়িয়েছে। পুলিশের কর্তারা পায়চারি করছেন রাস্তায়, আর কনস্টেবলগুলো হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে। রাইফেলের নলগুলো দুপুরের রোদে চিকচিক করছে। ইউক্যালিপটাসের ডাল থেকে অসংখ্য পাতা বৃষ্টির মতো ঝরে পড়ছে নিচে। সহসা অসংখ্য কণ্ঠের চিৎকারে চমকে সেদিকে তাকালেন পুলিশের বড় কর্তারা। আমতলায় ছাত্রদের সভা শুরু হয়েছে। আমরা কোনো কথা শুনতে চাই না।
কোনো বক্তৃতার এখন প্রয়োজন নেই। আমরা 144 ধারা ভাঙবো ভাঙবো ভাঙবো। অনেকগুলো কণ্ঠ বজ্রের মতো ধ্বনি তুলল। নেতারা বলছেন, না, 144 ধারা ভাঙা যাবে না, আইন অমান্য করাটা ঠিক হবে না। আমরা স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাবো, স্বাক্ষর সংগ্রহ করেই আমরা আমাদের প্রতিবাদ জানাবো। না না না, আমরা তোমাদের কথা মানব না, বিশ্বাসঘাতক, এরা সব বিশ্বাসঘাতক, তোমাদের কথা আমরা শুনতে চাই না। আমরা 144 ধারা ভাঙবো, আইনের বেরিয়ে আমরা ভাঙবো 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 ভাঙবো। অসংখ্য কণ্ঠের চিৎকারে চমকে উঠলেন পুলিশের বড় কর্তারা, পিস্তলে হাত রাখলেন। ছোট কর্তারা ছুটে এসে দাঁড়ালেন কনস্টেবলের পাশে। সিপাহীদের চোখ মুখে কোনো ভাবান্তর নেই, হুকুমের কিছু দাস ওরা। কর্তাদের মুখের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে। সূর্য জ্বলছে, রাইফেলের নলগুলো চিকচিক করছে, ইউক্যালিপটাসের ডাল থেকে একটানা পাতা ঝরছে। কোনো নেতার কথা আমরা শুনবো না। টেবিলে উঠে দাঁড়িয়ে সহসা চিৎকার করে উঠল তসলিম, আমরা 144 ধারা ভাঙবো ভাঙবো, কিন্তু বিশৃঙ্খলভাবে নয়। 10 জন করে আমরা বেরিয়ে যাব রাস্তায়, মিছিল করে এগিয়ে যাব অ্যাসেম্বলির দিকে। এই আমাদের আজকের সিদ্ধান্ত, এই আমাদের আজকের শপথ, রাষ্ট্রভাষা বাংলা চাই। অসংখ্য কণ্ঠের গগন বিদারী চিৎকারে দ্রুত গাড়ি থেকে নিচে নেমে এলেন পুলিশের বড় কর্তারা। তাদের চোখের ভাষা পড়ে নিতে ছোট কর্তাদের এক মুহূর্ত বিলম্ব হলো না। মুহূর্তে তারা ফিরে তাকালেন কনস্টেবলের দিকে। হুকুমের দাস সেপাইগুলো বিশ্ববিদ্যালয়ের গেট লক্ষ্য করে এগিয়ে এলো রাস্তার মাঝখানে। প্রথম 10 জন ছাত্রের দল তখন তৈরি হচ্ছে 144 ধারা ভাঙার জন্য। একটি ছেলে তাদের নাম ঠিকানা কাগজে লিখে নিচ্ছে। প্রচণ্ড শব্দে লোহার গেটটা খুলে গেল। পুলিশের দল আরও 2 পা এগিয়ে এলো সামনে। শপথে কঠিন দীপ্তিতে উজ্জ্বল 10 জন ছাত্র, 10টি মুখ, মুষ্টিবদ্ধ হাতগুলো আকাশের দিকে তুলে পুলিশের মুখোমুখি রাস্তায় বেরিয়ে এলো। রাষ্ট্রভাষা বাংলা চাই। সিপাহীরা ছুটে এসে চক্রাকারে ঘিরে দাঁড়ালো ওদের। সবার বুকের সামনে একটা রাইফেলের নল চিকচিক করছে। আমতলা, মধুর রেস্তোরাঁ, ইউনিয়ন অফিস, পুকুর পাড়, চারপাশ থেকে ধ্বনি উঠল, রাষ্ট্রভাষা বাংলা চাই। এতক্ষণে ছাত্রদের দ্বিতীয় দলটা বেরিয়ে পড়েছে রাস্তায়। তৃতীয় দল এলো, চতুর্থ দল এলো। ধরে ধরে সবাইকে 2টো খালি ট্রাকের মধ্যে তুলে নিল সিপাহীরা। পুলিশের বড় কর্তাদের চোখ মুখে উৎকণ্ঠা, কত ধরবো, কত নেবো জেলখানায়। ঢেউয়ের মতো বাইরে বেরিয়ে আসছে ছাত্ররা। সহসা চোখ মুখ জ্বালা করে উঠল ওদের। সব কিছু ঝাপসা হয়ে আসছে, দর দর করে পানি ঝরছে 2 চোখ দিয়ে। কে যেন চিৎকার করে উঠল, কাঁদুনে গ্যাস ছেড়েছে ওরা, চোখে পানি দাও। অনেকগুলো ছাত্র হুমড়ি খেয়ে পড়লো বিশ্ববিদ্যালয়ের পুকুরটার ভিতরে। চোখ জ্বলছে, পানি ঝরছে, কেমন করে ধোঁয়াটে হয়ে গেছে পুরো এলাকাটা। বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে ঝাঁকে ঝাঁকে ছাত্ররা এগিয়ে গেল মেডিকেল ব্যারাকের দিকে। কবি আনোয়ার হোসেনের জামাটা একটা লোহার শিকের মধ্যে আটকে ছিঁড়ে গেল। পেছন ফিরে তাকালেন না তিনি। চোখ মুখ জ্বলছে তার। জ্বলুক, ছাত্ররা 144 ধারা ভেঙে দিয়েছে। আন্দোলন সবে শুরু হলো। কাঁদুনে গ্যাসের ধোঁয়া দিয়ে তাকে আটকানো যাবে না। ভাই সব, সহসা চিৎকার করে উঠল তসলিম, আপনারা বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করবেন না, আপনারা এদিকে আসুন, আমরা মেডিকেল ব্যারাকে আবার জমায়েত হব। পুলিশের গাড়িগুলো ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরে গিয়ে মেডিকেল ব্যারাকের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বড় কর্তাদের কাছে হুকুম এসেছে, যেমন করে হোক এই আন্দোলনকে এখানে শেষ করতে হবে। একটু পরে অ্যাসেম্বলি বসবে, এমএলএরা সবাই আসবেন। তাদের আসার আগে পথ পরিষ্কার করে দিতে হবে, ছাত্রদের সরিয়ে দিতে হবে পুরো এলাকা থেকে। বড় কর্তারা আরও সিপাই চাইলেন, আরও গাড়ি এলো, আরও অস্ত্র এলো, সঙ্গে সঙ্গে আরও ছাত্র এলো। আরও কঠিন শপথে দীপ্ত হলো ওদের মুখ। মেডিকেল কলেজের সামনের রাস্তাটা যুদ্ধক্ষেত্রের অবয়ব নিয়েছে। বিলকিস বানুর গাড়িটা ঘিরে দাঁড়ালো একদল ছাত্র। এদিকে কি হচ্ছে ঘুরে দাঁড়াবার বাসনা দিয়ে দেখতে এসেছিলেন বিলকিস বানু, কিন্তু ছাত্রদের হাতে এভাবে ধরা পড়ে যাবেন ভাবতেও পারেননি। তার গাড়ির চাকা থেকে বাতাস ছেড়ে দেওয়া হলো, কাঁচগুলো ভেঙে গুড়িয়ে দিল ছাত্ররা। আপনার সাহস তো কম নয়, লিপস্টিক মেখে গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, জানেন না আজ হরতাল? আমি কিছু জানি না, কিছু জানতাম না, বিশ্বাস করুন। ভয় আর আতঙ্কে গলাটা শুকিয়ে গেল বিলকিস বানুর। ঝড়ে ভেজা কাকের মতো থরথর করে কাঁপছেন তিনি। মেয়ে মানুষ, আপনাকে মাফ করে দিলাম, গাড়ি এখানে থাকবে, পায়ে হেঁটে যেখানে যাবার চলে যান। মুহূর্তে গাড়ির কথা ভুলে গেলেন বিলকিস বানু। গাড়ির চেয়ে জীবনের মূল্য তো অনেক বেশি। বেঁচে থাকলে অনেক অনেক গাড়ি হবে তার। একটা পুলিশও ছিল না ওখানে? রাগে চোখ মুখ লাল হয়ে গেল মকবুল আহমেদের।
দু চোখে পানি ঝরছে বিলকিস বানুর। আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে ছাত্ররা, আমার মুখে থুতু দিয়েছে ছাত্ররা, আমার গাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। রাগে কাঁপতে কাঁপতে রিসিভার তুলে নিলেন মকবুল আহমেদ। পুলিশের বড় কর্তাকে ফোনে পেয়ে রীতিমতো গালাগাল দিলেন তিনি। গুন্ডা বদমাশরা রাস্তাঘাটে ছেলে মেয়েদের ধরে ধরে অপমান করছে, দেখতে পাচ্ছেন না? কি করছেন আপনারা? কাঁদুনে গ্যাস আর লাঠিতে যদি কাজ না হয়, হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? গুলি করে ওদের খুলি উড়িয়ে দিতে পারছেন না? মেডিকেল ব্যারাকের ওপর তখন অজস্র কাঁদুনে গ্যাসের শেল চলছে। স্রোত বাধাপ্রাপ্ত হয়ে দ্বিগুণ গতি নিয়েছে। অ্যাসেম্বলির দিকে একটা মাইক্রোফোন লাগিয়ে বক্তৃতা দিচ্ছে তসলিম। তার দিকে চেয়ে বিড়বিড় করে বললেন কবি আনোয়ার হোসেন, আন্দোলন সবই শুরু হয়েছে, কার শক্তি আছে একে স্তব্ধ করে দেয়? মেডিকেলের রাস্তায় অসংখ্য ইটের টুকরো ছড়ানো। পুলিশ আর ছাত্রদের মধ্যে এখন ইটের যুদ্ধ চলছে। পুটলিটা বগলে নিয়ে অবাক চোখে সেদিকে চেয়ে রইল গফুর। কি হচ্ছে এসব? ভাববার চেষ্টা করলো সে, বুঝবার চেষ্টা করলো, কিন্তু নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কারণ নির্ণয় করতে পারল না। সূর্যটা ঈশ্বর ঢলে পড়েছে পশ্চিমে, আকাশে তখনও এক টুকরো মেঘ নেই। পলাশের ডালে সোনালি রোদ লাল রং মেখে নুয়ে পড়েছে পথের দুপাশে। কয়েকটা কাক তারস্বরে চিৎকার জুড়েছে মেডিকেলের কার্নিশে বসে। এতক্ষণে বাতাস ছিল, মুহূর্তে কয়েক আগে তাও বন্ধ হয়ে গেছে। সাহসার শব্দ হলো, গুলির শব্দ। আবার আবার মুহূর্তে বিস্ময় স্তব্ধ হয়ে গেল সবাই, ছাত্র, জনতা, মানুষ। এক ঝলক দমকা বাতাস হঠাৎ কোত্থেকে যেন ছুটে এসে ধাক্কা খেলো ব্যারাকের এক কোণে দাঁড়ানো আম গাছটিতে। অনেকগুলো মুকুল ঝরে পড়ল মাটিতে। কাকগুলো চিৎকার থামিয়ে পরস্পরের মুখের দিকে তাকালো। সূর্য সহসা এক টুকরো মেঘের আড়ালে মুখ লুকোলো। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো শহরে। ওরা গুলি করছে, ছাত্রদের ওপরে গুলি চালিয়েছে ওরা। কজন মারা গেছে? হয়তো একজন কিংবা দুজন কিংবা অনেক অনেক। দোকানপাটগুলো সব ঝড়ের বেগে বন্ধ হতে শুরু করলো। দোকানিরা নেমে এলো রাস্তায়। বাসের চাকা বন্ধ, কলকারখানা বন্ধ। বিকট শব্দে হুইসেল বাজিয়ে ইঞ্জিন ছেড়ে নিচে নেমে এলো ট্রেনের ড্রাইভার। রাত চাক্কা বন্ধ। রিক্সাটা একপাশে ঠেলে রেখে খবরটা যাচাই করবার জন্য সামনের একটা পান দোকানের দিকে এগিয়ে গেল সেলিম। ওরা নাকি ছাত্রদের উপর গুলি করেছে। কতজন মারা গেছে হিসাব নেই। সবাই খোঁজ নিতে এগিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের দিকে, মেডিকেলের দিকে। এটা অন্যায়, এই অন্যায় আমরা সহ্য করব না। মেডিকেলের কাছাকাছি সে জনতা এক বিশাল মিছিলে পরিণত হলো। ক্ষুব্ধ আক্রোশে ফেটে পড়ছে মানুষগুলো। এ হত্যার বিচার চাই আমরা। যারা আমাদের ভাইদের খুন করেছে তাদের বিচার চাই আমরা। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘন অন্ধকারে ঢেকে গেল পুরো শহরটা। সেই অন্ধকারকে আশ্রয় করে দুটো অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেলের পিছনে মর্গের সামনে এসে দাঁড়ালেন কয়েকজন পুলিশ অফিসার। মৃতদেহগুলো রাতারাতি সরিয়ে ফেলতে হবে। ভোর হবার আগে আজিমপুরে কবর দিয়ে যেতে হবে ওদের। সারা শরীর ঘামাচ্ছে। পকেট থেকে রুমাল বের করে বার কয়েক মুখ মুছলেন আহমেদ হোসেন। লাশগুলোর নাম ধাম ঠিকানা কিছু থেকেও যদি থাকে লিখে নাও। কিছুই পাওয়া যাচ্ছে না স্যার, জবাব দিলেন জনৈক সহকারী। একজনের কাছে একটা পুটলি পাওয়া গেছে, তার মধ্যে দুটো শাড়ি, কিছু চুড়ি আর একটা আলতা শিশি। এগুলো কি করব স্যার? মানে গফুরেরটা, গফুর মারা গেছে। রেখে দাও, কাল অফিসে জমা দিয়ে দিও। লাশগুলো তাড়াতাড়ি তুলে নাও গাড়ির ভেতর। এখানে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। লাশগুলো আরেকবার দেখবেন নাকি স্যার? আরেক সহকারী প্রশ্ন তুললেন। না, প্রয়োজন নেই, শান্ত গলা জবাব দিলেন মকবুল হোসেন। রুমালে আবার মুখ মুছলেন তিনি। ছেলে তসলিমের মূর্খতার জন্য এতদিন প্রমোশন বন্ধ হয়েছিল, এবার সরকার হয়তো মুখ তুলে তাকাবেন তার দিকে এতগুলো মারার জন্য। মনে মনে ভাবলেন তিনি। মৃতদেহগুলো গাড়ির মধ্যে তোলা হচ্ছে। সহসা একটা সিগারেট ধরাতে গিয়ে চমকে উঠলেন আহমেদ হোসেন। সমস্ত শরীরটা মুহূর্তে যেন হিম হয়ে গেল তার। শরীরের সমস্ত শক্তি দিয়ে অতি ক্ষীণ স্বরে তিনি ডাকলেন, দাঁড়াও। মুহূর্তে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। মাতালের মতো টলতে টলতে একটা মৃতদেহের দিকে এগিয়ে এলেন তিনি। টর্চটা দেখে জনৈক সহকারী টর্চটা জেলে মৃতদেহের ওপর ধরলেন। মৃত তসলিমের রক্তাক্ত মুখের দিকে চেয়ে স্তব্ধ হয়ে গেলেন মোহাম্মদ হোসেন। চেনেন না কি স্যার? জনৈক সহকারী প্রশ্ন করলেন তাকে। মোহাম্মদ হোসেন বোকা দৃষ্টিতে একবার তাকালেন শুধু তার দিকে। কিছু বলতে গিয়ে মনে হলো জিহ্বাটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, কিছুতেই নাড়াতে পারছেন না তিনি। দুঃখে কেঁদে উঠলেন মা। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমি এবার কি নিয়ে বাঁচব? ছোট ভাই বোনগুলো মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদছে।
জানালার পাশে নীরবে দাঁড়িয়ে সালমা। বাইরের আকাশটার দিকে তাকালো সে। বুকে তার অব্যক্ত যন্ত্রণা। আর একটা দিনও কি বেঁচে থাকতে পারতো না তসলিম? কেন সে এমন করে মরে গেল? মেডিকেলে সবগুলো ওয়ার্ড ঘুরে ঘুরে দেখলো। সালেহা নেই, এখানেও নেই। থানায় গেল, জেল গেটে বন্দীদের খাতা খুলে নাম পড়ল সবার, নেই, এখানেও নেই। শূন্য ঘরে ফিরে এসে সারা রাত অপেক্ষা করলো সালেহা, ওই কবি আনোয়ারের বউ। ভোরে কাক যখন ডেকে উঠল, কেউ এলো না। তখন কান্নায় ভেঙে পড়ল সালেহা। নেই, সে বুঝে আর পৃথিবীতে নেই। কলসি কাকে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইল আমেনা। গফুর জন্য শাড়িটারি কিনতে এসছিল বউ। দিন গেল, রাত হলো। লোকটা যে বিয়ের বাজার করতে সেই শহরে গেল, কই আর তো এলো না। নকশি কাঁথায় কত ফুল, কত পাখি আঁকলো আমেনা। লোকটা যে গেল কই, আর তো ফিরে এলো না। সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে। সুতোর মতো এক লহরি পানি বালির ওপর দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে। ধলপহরের আগে রাস্তায় নেমে এলো এক জোড়া খালি পা। সুতোর মতো সরু পানি ঝর্ণা হয়ে বয়ে যাচ্ছে এখন। কয়েকটি খালি পা কংক্রিটের পথ ধরে এগিয়ে আসছে সামনে। ঝর্ণা এখন নদী হয়ে ছুটে চলছে সাগরের দিকে। সামনে বিশাল সমুদ্র, সমুদ্রের মতো জনতা। নগ্ন পায়ে এগিয়ে আসছে শহীদ মিনারের দিকে। অসংখ্য কালো পতাকা পথ পথ করে উঠছে আকাশে। মানুষগুলো সমুদ্রের ঢেউয়ের মতো অসংখ্য ঢেউ তুলে এগিয়ে আসছে সামনে। ইউক্যালিপটাসের পাতা বৃষ্টির মতো ঝরে পড়ছে নিচে মাটিতে। ঝরে, প্রতি বছর ঝরে, তবু ফুরোয় না। শেষ।